বিভিন্ন মুখরোচক কথা বলে বিরোধী দলের অনেকেই জনগণকে উত্তেজিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা তো বরাবরই বলে আসছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। সুতরাং জনগণ আমাদেরকে যে ভোট দিয়েছে, ম্যানিফেস্টোর মধ্যে যেটা ছিল সেই ম্যানিফেস্টোতে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সুতরাং ওই জায়গায় কোনো রকমের বিভ্রান্তির কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। স্মরণসভার আয়োজন করে এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি। অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালার কথা বলছে বিরোধী দল। মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলা হচ্ছে। যেসব দল আন্দোলনে ছিল তারা সবাই এই সনদে স্বাক্ষর করেছে। জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বিএনপি বারবার বলছে। গণভোট ও উচ্চকক্ষে অনুপাতিক প্রতিনিধিত্বের মতো কিছু বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং এসব বিষয়ে দলটি কখনোই একমত ছিল না বলেও উল্লেখ করেন তিনি। বিরোধী দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় বলে অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারে পরিণত হোক। ফখরুল আরও বলেন, 2024 সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই মিলে এখন লক্ষ্যে পৌঁছাতে হবে। তবে এত সহজে মুহূর্তের মধ্যে সব কিছুকে সুন্দর করে ফেলা যাবে না। সেজন্য ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সত্যিকার অর্থে একটি লিবারেল ডেমোক্রেসির পক্ষে সমাজকে নিয়ে যাওয়ার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে যারা পথ দেখিয়েছেন তাদের অন্যতম ছিলেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। তিনি সত্যিকার অর্থেই একজন প্রকৃত গণতন্ত্রমনা, অসাধারণ রাষ্ট্রবিজ্ঞানী ও দেশপ্রেমী ছিলেন। জীবনের সব দর্শন নিয়ে দেশের মানুষের মুক্তি ও কল্যাণের জন্য কাজ করেছেন। শিক্ষার্থীরা কেউ অটো পাসের দাবিতে বা পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে রাজপথে নামেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুকে পোস্টে তিনি লিখেন, শিক্ষার্থীরা কেউ অটো পাসের দাবিতে বা পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে রাজপথে নামেনি। তারা নেমেছে যেন বন্যা, জলাবদ্ধতা ও চরম দুর্ভোগের মধ্যে সাঁতার কেটে পরীক্ষা কেন্দ্রে যেতে না হয়। তারা নেমেছে যেন বারবার পরিবর্তিত পরীক্ষা পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগের গিনিপিগ না হতে হয়। এটি একটি যৌক্তিক, মানবিক এবং ন্যায্য আন্দোলন। নাসিরউদ্দিন লেখেন, শিক্ষার্থীরা সরকার পতনের আন্দোলন করতে রাজপথে যায়নি। অথচ কিছু রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে এ আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন। এর ফলে শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলা, গ্রেফতার, হয়রানি ও ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে। এনসিপির মুখ্য সমন্বয়ক আরও লেখেন, বিভিন্ন শিক্ষার্থীর অভিযোগ অনুযায়ী তাদের ফোনে যোগাযোগ করা হচ্ছে এবং গোয়েন্দা পুলিশের পরিচয়ে হুমকি দেওয়া হচ্ছে। এসব অভিযোগ সত্য হলে তা অত্যন্ত উদ্বেগজনক এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জাজনক। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে লেখেন, শিক্ষার্থীদের ভয় দেখানো, গ্রেফতারের হুমকি দেওয়া এবং হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। শক্তি প্রয়োগ নয়, সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। সরকারকে শিক্ষার্থীদের সঙ্গে বসে তাদের বক্তব্য শুনে যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সমাধান করার আহ্বান জানান তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি লেখেন, মনে করে রাখতে হবে, শিক্ষার্থীরা সন্ত্রাসী নয়। ভিন্ন মত প্রকাশ করলেই তাদের নানা রাজনৈতিক ট্যাগ দিয়ে সামাজিক ও মানবিকভাবে হেনস্থা করা কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না। তিনি আরও লেখেন, সরকারকে সংযম, সংলাপ ও সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানাচ্ছি।
অন্যথায় একটি সমাধানযোগ্য সংকট অপ্রয়োজনীয়ভাবে বড় সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। সবশেষ তিনি লেখেন, গণতন্ত্রের নাগরিকের পরামর্শকে উস্কানি বা রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত না করে দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে বিবেচনা করা উচিত। প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শিশু, কিশোর ও তরুণ হত্যার পর শেখ হাসিনার ক্ষমা নেই। যে রক্তপাত হয়েছে তারপর শেখ হাসিনার আবার দেশে ফিরে রাজনীতি করার সুযোগ থাকতে পারে না। রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জুলাই যাত্রাবাড়ির প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, 1-11 সরকারের সময় নানা চাপ ও হুমকি থাকা সত্ত্বেও খালেদা জিয়া দেশ ছাড়েননি। অথচ ওই সময় শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। শেখ হাসিনার শাসনামলে তাকে কারাভোগ করতে হয়েছে। তবে কোনো অন্যায় চাপের কাছে তিনি মাথা নত করেননি। তিনি বলেন, শেখ হাসিনা যদি ফিরে এসে রাজনীতি করতে চান তাহলে ইয়াহিয়া ও টিক্কা খানের যে উত্তরাসুরি রাজনীতি তাদের তো আনতে হবে। টিক্কা খান ও ইয়াহিয়া খানকে মানুষ রক্তপিপাসু বলে জানত। শেখ হাসিনা তাদের চেয়ে কম কি করেছেন? শেখ হাসিনা যে কি নিষ্ঠুর হতে পারে তা কারাগারের নেতাদের ওপর হাত তোলা না দেখলে বোঝা যাবে না। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, হাসিনা এদেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তার বাবাও একই কাজ করেছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে কিভাবে? ফ্যাসিস্ট দলকে ফিরিয়ে আনা যায় না, আসা সম্ভব। রাজাদের রক্তের মধ্যে ফ্যাসিবাদ ও ভয়ঙ্কর রক্তপিপাসুতা, তাদের তাহলে রাজনীতিতে কিভাবে ফিরে আসা সম্ভব? হিটলারের দল ফিরে আসতে পারেননি। রিজভী বলেন, ইতিহাসে বিভিন্ন সময়ে মানুষের প্রতিরোধের বহু দৃষ্টান্ত হয়ে রয়েছে। জার্মান বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার প্রতিরোধ এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে বাংলার প্রতিরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনেও মানুষ অভূতপূর্ব প্রতিরোধ গড়ে তুলেছিল। তিনি বলেন, 2024 সালের 11 জুলাই দলীয় কার্যালয়ে পুলিশ তল্লাশি চালানোর খবর পেয়ে তিনি আত্মগোপনে চলে যান। এরপর বিভিন্ন স্থান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের বক্তব্য তুলে ধরেন এবং ছাত্রদের কর্মসূচিতে বিএনপির সমর্থনের কথা জানান। রিজভী বলেন, 16 জুলাই রংপুরে আবু সাইদের মৃত্যুর পর আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। এরপর যাত্রাবাড়ি, শনির আখড়া, রায়েরবাগ সহ বিভিন্ন এলাকায় গুলিতে বহু মানুষ নিহত হন। টকশোতে অনেকে ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, হাসিনা এদেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তার বাবাও একই কাজ করেছে। শেখ হাসিনা যদি ফিরে এসে রাজনীতি করতে চান তাহলে ইয়াহিয়া ও টিক্কা খান কোন দোষ করেছে? শেখ হাসিনা তাদের চেয়ে কম কি করেছে? রিজভী বলেন, অনেক উপস্থাপিকাকে দেখেছি টকশোতে নানাভাবে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। যারা 5 আগস্টের পরে ছিলেন না তারা ধীরে ধীরে জয়েন করছেন এবং শেখ হাসিনার গুণগান গাওয়ার চেষ্টা করছেন। রিজভী বলেন, শেখ হাসিনা এত বাহাদুর হলে পালালেন কেন? বেগম খালেদা জিয়া তো পালাননি। হাসিনা যে কি নিষ্ঠুর হতে পারে তা কারাগারে নেতাদের ওপর হাত তোলা না দেখলে বোঝা যাবে না। ফ্যাসিস্ট দলকে ফিরিয়ে আনা যায় না, হিটলারের দল ফিরে আসতে পারেনি। তিনি বলেন, ইতিহাসের যে উল্লেখযোগ্য প্রতিরোধ আছে, যাত্রাবাড়ি ও রায়েরবাগের প্রতিরোধ চিরস্মরণীয় হয়ে থাকবে। পৃথিবীর ইতিহাসে এটি একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। শ্রাবণের বৃষ্টির মতো যাত্রাবাড়িতে যখন গোলাগুলি করা হচ্ছিল সেদিন বিএনপি, ছাত্রদল, জামায়াত শিবির, মাদ্রাসার ছাত্ররা সহ অন্যান্য সংগঠনগুলো বুক চিতিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। রিজভী আরও বলেন, আবু সাইদের আত্মত্যাগ ছিল ঘৃতাহুতির মতো। জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের রাজনীতি হচ্ছে বারবার ঘোলা পানিতে মাছ শিকার করা, কিন্তু আমি দেখেছি কিছুদিন পর পর তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়। তিনি আবারও বলেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে।
কিন্তু তাদের আদর্শ কি? গোটা দেশ স্বাধীনতার পক্ষে গেলেও তারা ছিল বিপক্ষে। সীমান্ত হত্যা, পুশ ইন, নানা ঘটনার পরেও ৫ আগস্টের পর ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার কথা বলেছে জামায়াত। আওয়ামী লীগ শেখ হাসিনার টোনে জামায়াত কথা বললে জনগণ তা মেনে নেবে না। রুহুল কবির রিজভী বলেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। এরপর যাত্রাবাড়ি, শনির আকরা ও রায়েরবাগ সহ বিভিন্ন এলাকায় গুলিতে বহু মানুষ নিহত হন। তিনি বলেন, ২৪ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ ছিল। সে সময় যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ ছিল। নানা বাধা পেরিয়ে প্রেস ক্লাবে পৌঁছানোর পর পুলিশ সাউন্ড গ্রেনেড ও গুলি লাঠিচার্জ করে। পরে আমাকে গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রিজভী বলেন, কারাগারে থাকাকালে আমি আন্দোলনের বিস্তার সম্পর্কে জানতে পারি। একই সঙ্গে বিএনপির বিভিন্ন নেতার ওপর নির্যাতনের অভিযোগও করেন তিনি। শেখ হাসিনা প্রসঙ্গে রিজভী বলেন, শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, তরুণ হত্যাকারীর মাফ হবে কি করে? তার দাবি, যে রক্তপাত হয়েছে তারপর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ থাকা উচিত নয়। তিনি বলেন, সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজেরও মূল্যায়ন করা উচিত। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি, শনির আকরা, রায়েরবাগ সহ বিভিন্ন এলাকায় এবং সারা দেশে নিহতদের স্মরণ করে রিজভী তাদের রুহের মাগফিরাত কামনা করেন। গণ অধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান একথা বলেন। পোস্টে রাশেদ খান জানান, গণ অভ্যুত্থানে মাহফুজ আলমের ভূমিকা সম্পর্কে আব্দুল কাদের তথ্য প্রকাশের পর মাহফুজ আলম শিবিরের ঘরে সব অবদান তুলে দিয়ে নিজেকে কায়দা করে সেভ করার চেষ্টা করলেন। কিন্তু ইতিপূর্বে তিনি কখনোই শিবিরের ভূমিকা স্বীকার করেনি। ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, অসহযোগ আন্দোলনে কি কি থাকবে তার একটা খসড়া সাদিক কায়েমকে রেডি করে দিতে বলি, যা আসিফ পরদিন পাঠ করেন। কিন্তু এটাকে ঘুরিয়ে জামায়াতের সংগ্রাম পত্রিকা লিখেছে। ওই রাতেই সাদিক কায়েমকে দিয়ে এক দফা ঘোষণার একটি খসড়া তৈরি করা হয়, যা আসিফ মাহমুদ পাঠ করেন। কিভাবে বয়ান সৃষ্টি করতে হয় জামায়াত খুব ভালো করেই জানে। অথচ এক দফার ঘোষণা আসিফ মাহমুদ নয়, নাহিদ ইসলাম পাঠ করেন, আর আসিফ অসহযোগ আন্দোলনের পালনের দিক নির্দেশনা পাঠ করেন। রাশেদ বলেন, শিবিরের যতটুকু অবদান ততটুকুর ক্রেডিট নিলে সমস্যা নেই, কিন্তু অতিরঞ্জিত করতে গেলে গণ্ডগোল তৈরি হবে। গণ অভ্যুত্থানের সময় সাদিক কায়েক সালমান পরিচয়ে কাজ করতেন, এটাই চিরন্তন সত্য। কিন্তু এখন যদি বেশি ক্রেডিটের জন্য বলা হয় গণ অভ্যুত্থানের সময় সাদিক কায়েম পরিচয়ে সাদিক কায়েম কাজ করতেন, তা হবে অসত্য। ঠিক ক্রেডিটের বিষয়গুলো এই রকম, যার যতটুকু অবদান ততটুকুর বেশি দাবি করার সুযোগ নেই। রাশেদের ভাষ্য, মাহফুজ আলম লিখেছেন, ২ তারিখ রাতে অনলাইনে এক দফা ঘোষণার আমরা সবাই বিপক্ষে ছিলাম। ৩ তারিখ জনসমক্ষে শহীদ মিনারে ঘোষণা দেওয়ার পক্ষে ছিলাম, কারণ রাতের ঘোষণার চাপ একটি নির্দিষ্ট কোয়ার্টার থেকে এসেছিল। এই কোয়ার্টার বলতে মাহফুজ আলম ক্যান্টনমেন্টকে বুঝিয়েছে, যা ইতিপূর্বে নাহিদ ইসলামও বলেছিলেন। সবশেষ গণ অধিকার পরিষদের সাবেক এই নেতা বলেন, গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির সহ সব ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও জনতার ভূমিকা আছে। এক দফার ঘোষণার সিদ্ধান্ত সম্মিলিত সিদ্ধান্তে নেওয়া হয়। এখানে হয়তো কারো অবদান বেশি, কারো অবদান কম, কিন্তু ২৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হাসনাত ও সার্জিস ডিসিশন বা পলিসি মেকিংয়ের মধ্যে ছিলেন না। সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে যাওয়ার কারণেই সন্দেহের জায়গা থেকে তাদের দূরে রাখা হয়।